হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। থাম্বনেল অনুসারে আজকের ক্লাস শুরু করি চলো। আজকের হবে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা। কষে দেখি 1.1। দেখো কি বলছে। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি বাঁধলাম। 17 ইঞ্চিটি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? এই যে বলেছে এখানে 3.5 মিটার গুণ 2.5 মিটার, এটা হচ্ছে 3.5 মিটার হচ্ছে 17 ইঞ্চিটির দৈর্ঘ্য, আর 2.5 মিটার হচ্ছে 17 ইঞ্চিটির প্রস্থ। আয়তক্ষেত্রের আমরা জানি আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য হয় আর একটা প্রস্থ হয়। তার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 3.5 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার। তাহলে দেখো অঙ্কে বলে দিয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠান, মানে আমিনাদের বাড়িতে একটা উঠান আছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার মানে কি জানি, তার একটা দৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্থ থাকবে। দেখো মনে করো এটা আমিনাদের বাড়ির উঠান, যার একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে। এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে, এই উঠানের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে তোমার 4.2 মিটার। এই উঠানের মাঝে একটা 17 ইঞ্চি পেতেছে, সেটাও একটা আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি। 17 ইঞ্চি মানে মাদুর টাইপের এরকম কোনো একটা। হ্যাঁ, এটাও আয়তক্ষেত্রাকার বলে দিয়েছে। এই 17 ইঞ্চিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার। এবারে আমার অঙ্কে জানতে চেয়েছে এই উঠানটির মধ্যে এই যে 17 ইঞ্চি পাতা আছে, এটা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, মানে এই যেটুকু অংশ, দেখো যেটুকু অংশ আমি দাগ দিচ্ছি, এইটুকু অংশের আমার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। তাহলে আমাকে কি করতে হবে, পুরো উঠানের ক্ষেত্রফলটা আমরা বার করব এবং 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বার করব, করে পুরো উঠানের ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফল বাদ দিলে বাকি অংশটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে, তাই তো? তাহলে এবারে অঙ্কে আসো। লেখো আমিনাদের আমিনাদের উঠানের দৈর্ঘ্য সমান 6 মিটার। আমিনাদের উঠানের প্রস্থ সমান লেখো 4.2 মিটার। অতএব আমিনাদের উঠানের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমিনাদের উঠানের ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত, 6 মিটার, আর প্রস্থটা কত, 4.2 মিটার। তাহলে এটাকে গুণ করে দাও। 6 দিয়ে 12 2, হাতে থাকলো 1, 6 4 24 আর 1 কত 25, একটার পরে দশমিক ছিল, বসিয়ে দাও। এটা একক কি হবে, একক সবসময় হবে বর্গমিটার, ক্ষেত্রফল সবসময় বর্গমিটার। এবারে 17 ইঞ্চিটার ক্ষেত্রফল বার করো। লেখো 17 ইঞ্চিটির দৈর্ঘ্য সমান 3.5 মিটার। 17 ইঞ্চিটির প্রস্থ সমান 2.5 মিটার। অতএব 17 ইঞ্চিটির ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হবে, সমান হবে 3.5 গুণ 2.5। এটাকে গুণ করো, 3.5 2.5, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 3 15 আর 2 16 17, 5 দোকানে 10 শূন্য, হাত থাকলো 1, 3 দোকানে 6 আর 1 কত 7। কটার পরে এর একটার পরে দশমিক, এর একটা মানে দুটোর পরে দশমিক হবে, 8.75 বর্গ মিটার। এবারে আমার অঙ্কে জানতে চেয়েছে এই 17 ইঞ্চি বাদ দিয়ে উঠানটার ক্ষেত্রফল কত। তার মানে উঠানের ক্ষেত্রফল থেকে যদি 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে বাকি অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। এবারে লেখো 17 ইঞ্চি বাদে
বাকি উঠানের ক্ষেত্রফল। 25.5 25.2 মাইনাস 8.75। তাহলে এটাকে বিয়োগ করো, কত হয় দেখো, 25.2 বিয়োগ 8.75। তাহলে হচ্ছে আমার 16.45, এত কি হবে, বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চি বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল কত, 16.45 বর্গ মিটার। এই হয়ে গেল একের দাগের অঙ্কটা। এবারে দেখো 3-এর দাগে। 3-এর দাগে কি আছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। মনে করো এটা একটা অজন্তা হাউসিং কমপ্লেক্স বর্গক্ষেত্রাকার একটা পার্ক, ঠিক আছে। তার চারিদিকে এইটা একটা রাস্তা, এইটা পুরোটা একটা রাস্তা। বলে দিয়েছে এই পার্ক সমেত এই পরিসীমা, মানে এই মানটার মান বলে দিয়েছে, এখান থেকে শুরু করে এই 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 মানটা বলে দিয়েছে কত, বলে দিয়েছে তোমার 484 মিটার। তাহলে বলেছে, আর বলে দিয়েছে এই রাস্তাটা বলে দিয়েছে 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। তাহলে এই যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। কিভাবে বার করবে, আমি যদি এই রাস্তা সমেত এই বর্গক্ষেত্রাকার পার্কটির যদি ক্ষেত্রফল বার করতে পারি এবং এই পার্কটার ক্ষেত্রফল যদি আমরা বার করতে পারি, তাহলে এই রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল থেকে এই পার্কের ক্ষেত্রফল বাদ দিলে এই রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমার বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। সেটা কোথা থেকে পাবো, এই যে রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে 484 মিটার, এখান থেকে আমি এই মানে রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে লেখো, রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান 484 মিটার। অতএব রাস্তা সমেত পার্কের একটি বাহু। তাহলে এবারে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা জানা থাকে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বার করি, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করি, তাই তো। এই সূত্র ছিল, এইটা সূত্র ছিল তো, আমরা আগের ক্লাসে শিখে এসেছি। দেখো তাহলে পরিসীমা কত বলে দিয়েছে, 484 মিটার, তাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে এটা হলো কি, এই পার্ক সমেত বর্গক্ষেত্রাকার পার্ক সমেত এই রাস্তা সমেত পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য, মানে এখান থেকে এইটার মান কত, এখান থেকে এইটার মান কত বলে কত বলে দিয়ে কত পেয়েছি আমরা, 121 মিটার। এবারে দেখো এই রাস্তাটা বলে দিয়েছে 3 মিটার চওড়া, মানে এদিকেও 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার চওড়া। তাহলে এখান থেকে এইটার মান কত, এখান থেকে এটার মান যদি 121 মিটার হয়, তাহলে এখান থেকে এইটুকুর মান কত, এখানে তাহলে 3 মিটার বাদ যাবে, আর এখানে এইদিকে 3 মিটার বাদ যাবে, এইদিকে 3 মিটার বাদ যাবে। তাহলে লেখো, রাস্তা বাদে পার্কটির একটি বাহু সমান কি হবে, 121 মাইনাস 3 × 2, এটা কাটা। এবারে 121 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে দেখো, 115 মিটার। এবারে এই রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল বার করো। যেহেতু বর্গক্ষেত্রাকার, এটা একটি বর্গক্ষেত্র, তাই জন্য এর একটা বাহু আমরা জানি 121 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়। তাহলে লেখো, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল 121 স্কোয়ার। দেখো এটা তাহলে 121 স্কোয়ার মানে 121কে 121 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 14,641। এত কি হবে, বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার। আবার রাস্তা বাদে পার্কটার ক্ষেত্রফল বার করো। রাস্তা বাদ দিয়ে পার্কের ক্ষেত্রফল সমান কি হবে,
রাস্তা বাদ দিয়ে একটা পার্কের বাহুর দৈর্ঘ্য কত? 115 মিটার, তাহলে 115 স্কোয়ার হবে। দেখো 115 স্কোয়ার মানে কত? 115কে 115 দিয়ে গুণ করলে হচ্ছে 13,225 বর্গমি। এবারে আমার প্রশ্নে দেখো শুধু রাস্তাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে আমরা রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল জানি আর রাস্তা বাদ দিয়ে পার্কটির ক্ষেত্রফল জানি, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কি হবে? এইটা থেকে এইটা বাদ দিতে হবে। দেখো অতএব রাস্তাটির ক্ষেত্রফল 1416 বর্গ মিটার। এই হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা। দেখো এবারে হবে 4-এর দাগে। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে কত? 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে 3টে পার্ট আছে, প্রথমে এটা বার করি, তারপরে এইটা করব, তারপরে এটা করব। দেখো তাহলে মনে করো এটা একটা মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগান, যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার, এবং এদের এই দৈর্ঘ্যের সমান্তরাল একটা দেখো রাস্তা রয়েছে, সেইটার হচ্ছে 4 মিটার চওড়া। এবারে আমাকে প্রশ্নে বলেছে এই রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে ভালো করে দেখো, এই বাগানটার দৈর্ঘ্য যত হবে তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য ঠিক ততটাই হবে, তাই তো? তাহলে বাগানটার দৈর্ঘ্য যদি 50 মিটার হয়, রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? 50 মিটার হবে। আর রাস্তাটা চওড়া বলে দিয়েছে 4 মিটার, মানে রাস্তাটার প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে এখানে লেখো রাস্তাটির দৈর্ঘ্য সমান 50 মিটার, রাস্তাটির প্রস্থ সমান 4 মিটার, অতএব রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে এটা একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 4 মিটার, এটাকে গুণ করে দিলে পেয়ে যাবো। কিন্তু সূত্রটা তোমরা লিখবে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হবে 50 গুণ 4, 200 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়। হয়েছে? তাহলে 4-এর দাগের প্রথম পার্টটা হয়ে গেল। এবারে এই 4 দাগের অঙ্কের পরের পার্টটা দেখো কি জানতে চেয়েছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে তা নিজে এঁকে হিসাব করি। দেখো 4 নম্বরের এই এর দাগের অংশের ছবিটা কেমন হবে দেখো, বাগানটির দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তাহলে প্রস্থের সঙ্গে সমান্তরালে যদি রাস্তাটি হতো মাঝে বাগানের মাঝ বরাবর, তাহলে রাস্তাটা যদি ঠিক এমন জায়গায় হতো, তাহলে তখন এই রাস্তাটার ক্ষেত্রফল কত হতো? তখন এই রাস্তাটা দেখো দৈর্ঘ্য মানে এই বাগানটির প্রস্থ যেটা সেটা হয়ে যাবে এই রাস্তাটার দৈর্ঘ্য, তার মানে তখন রাস্তাটার দৈর্ঘ্য কত হবে? 30 মিটার। আর বাগানটি যতটা চওড়া সেটাই হবে, এই রাস্তাটি যতটা চওড়া সেটাই হবে রাস্তাটার প্রস্থ, তার মানে 4 মিটার। তাহলে লেখো এক্ষেত্রে রাস্তাটির দৈর্ঘ্য সমান 30 মিটার। এক্ষেত্রে রাস্তাটির প্রস্থ সমান কত? 4 মিটার। অতএব এক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল সমান কি? সেই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে হবে 30 গুণ 4, 120 বর্গ মিটার। হয়ে গেল 4-এর দাগের দ্বিতীয় পার্টের অঙ্কটা। এবারে দেখো বির দাগেরটা কি বলেছে দেখো, এবারে 4-এর বিটটা কি বলছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটো রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে বিভক্ত করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে এঁকে হিসাব করে লিখি। দেখো এক্ষেত্রে ছবিটা কেমন হবে, তাহলে মিহিরদের বাগান এইটা,
দেখো দুটো রাস্তা, একটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য তো বাগানের দৈর্ঘ্য, এটা এর সমান্তরালে একটা রাস্তা চলে গেছে দেখো। আর মিহিরদের বাগানের প্রস্থ এটা, এর সমান্তরালে দেখো একটা রাস্তা চলে গেছে। তাহলে এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, দুটো রাস্তা দেখো বাগানকে সমান 4টে খণ্ডে ভাগ করেছে। হয়েছে। এবারে বলেছে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত, এই পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা আগের অঙ্কে পেয়েছি এখান থেকে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়েছি কত, 120 বর্গমিটার। আর এই যে রাস্তাটা গেছে এর ক্ষেত্রফল কত পেয়েছি, দেখো 200 বর্গমিটার পেয়েছি। এবারে তাহলে এই 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 রাস্তাটা আর এই রাস্তাটা যোগ করে দিলে তো আমরা এই পুরো রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে এই যে এইটুকু জায়গাটার মান আমরা দুবার নিচ্ছি, একবার এই যখন এই রাস্তাটার মান নিচ্ছি তখন একবার এইটুকুর মান নিচ্ছি, আবার যখন এই রাস্তাটার মান নিচ্ছি তখন আবার এইটুকুর মান নিচ্ছি। তাহলে একই জিনিস আমরা দুবার মান নিতে পারি না। সুতরাং এইটুকুর মান আমরা বার করব এবং এই এই যে দুটো রাস্তার যোগ মানে মানটা যোগ করছি তার থেকে এই মানটা আমরা বাদ দেবো একবার। তাহলে এখান থেকে এইটুকুর মানটা কত আমরা আগে বার করি। দেখো এই রাস্তাটার চওড়া বলে দিয়েছে তো 4 মিটার, তার মানে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার। আবার এই রাস্তাটাও তো 4 মিটার, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার। আবার দেখো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার, মানে কি এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে সেটা আগে বার করে নাও দেখি। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার, তাই তো। তার মানে এইটা 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়, 16। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত, 16। তা এবারে আমরা এই দুটো রাস্তার ক্ষেত্রফল যোগ করবো। এবারে লেখো, লেখো এবারে লিখবে এক্ষেত্রে, এক্ষেত্রে দুটি রাস্তার ক্ষেত্রফল সমান দেবে, দিয়ে দুটি রাস্তার ক্ষেত্রফল দেখো, প্রথমটা হচ্ছে 200 বর্গমিটার আর তারপরটা হচ্ছে 120 বর্গমিটার। তাহলে এই দুটোকে যোগ করো, তার থেকে এই মানটা একবার বাদ দিতে হবে। এই মানটা কত বেরিয়েছে আমাদের, 16। এই হয়ে গেল 4-এর দাগের পুরো অঙ্কটা। এবারে 5-এর দাগে হবে। 5-এর দাগে কি বলছে দেখো, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। মনে করো পাপিয়াদের এই একটা আয়তক্ষেত্রাকার জমি, ঠিক আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 48 মিটার বলেছে। আর প্রস্থ কত বলে দিয়েছে, 26 মিটার বলেছে। এই জমি থেকে 4 মিটার ছেড়ে, মানে এইখান থেকে এইটার দৈর্ঘ্য কত, 4 মিটার ছেড়ে এখান থেকেও এটার দৈর্ঘ্য কত, 4 মিটার, আবার এখান থেকে এটার দৈর্ঘ্য কত, 4 মিটার, আবার এখান থেকে এটার দৈর্ঘ্য কত, 4 মিটার। 4 মিটার ছেড়ে তারা একটা বাড়ি তৈরি করবে। তাহলে বলেছে এই অংশটুকুর ক্ষেত্রফল কত, মানে কতটুকু অংশে তাদের বাড়ি তৈরি হবে। তাহলে ভালো করে দেখো, তাদের যতটুকু অংশে বাড়ি তৈরি হবে সেটাও তো একটা আয়তক্ষেত্রকার। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল জানতে গেলে আমার কি জানতে হবে বলো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা জানতে হবে, মানে এই মানটা জানতে হবে, আর প্রস্থটা জানতে হবে। তাহলে ভালো করে দেখো, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত, 48 মিটার। আবার 4 মিটার ছেড়ে দিয়েছে, মানে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার। আবার এদিকেও দেখো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত, 4 মিটার। তাহলে এই 4 মিটার আর এই 4 মিটার যদি আমি বাদ দিই, তাহলে এখান থেকে এইটুকুর মান পেয়ে যাবো না। তাহলে এখান থেকে এতটার মান তো 48 মিটার, আর এইটা 4 মিটার আর এইটা 4 মিটার, তার মানে এখান থেকে কত মান, 48 মাইনাস 8। তাহলে লেখো, দেখো পাপিয়াদের বাড়ি তৈরির জমির দৈর্ঘ্য কি হবে, জমির দৈর্ঘ্য সমান হবে 48 বিয়োগ, তাহলে এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত হবে, 48 বিয়োগ 4 গুণিতক 2, মানে 48 বিয়োগ 8 সমান কত, 40 মিটার। আবার লেখো পাপিয়াদের বাড়ি তৈরির জমির প্রস্থ। এই একই লেখাগুলো না লিখে আমরা এইভাবে কি, মানে কমা এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে প্রস্থ সমান কি হবে,
প্রস্থ কত 26 মিটার ছিল। আবার প্রস্থর ক্ষেত্রেও একই ব্যাপার দেখো, এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, তার মানে এই পুরোটার দৈর্ঘ্য কত 26 মিটার। এখান থেকে 4 মিটার বাদ যাবে, এখান থেকে 4 মিটার বাদ যাওয়া মানে কি 4 গুণিতক 2, 26 থেকে বাদ যাবে মানে কত হবে 18 হবে, 18 মিটার। এবারে দেখো এইটুকু অংশে তো তাদের বাড়ি তৈরি হবে, এইটুকু জমিতে তো তাদের বাড়ি তৈরি হবে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কত মিটার 40 মিটার আর প্রস্থ কত মিটার 18 মিটার। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত? অতএব পাপিয়াদের পাপিয়াদের বাড়ি তৈরির জমির ক্ষেত্রফল সমান কি হবে 40 গুণ 18, এত কি হবে বর্গমিটার। হয়ে গেল 5 দাগের অঙ্কটা। দেখো এবারে হবে 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে প্রথম অঙ্ক বলেছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো, হিসাব করে লিখি। তাহলে এখানে 4টে অঙ্ক আছে, আমরা পরপর একটা একটা ধরে করবো। প্রথমে এই অঙ্কটা করি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে প্রথমে বলেছে কি আমার ভাই দীপু একটা আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, সেই কাগজটার দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেন্টিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। দেখো দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত বলে দিয়েছে 15 সেন্টিমিটার। আবার দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ কত বলে দিয়েছে 8 সেন্টিমিটার। অতএব দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 15 গুণ 8, এত কি হবে বলো বর্গ সেমি হবে, ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হয়। এবারে লক্ষ্য করো এর দাগে কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে মানে প্রস্থটা 8 সেন্টিমিটার একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্যটা 15 দ্বিগুণ করেছে মানে 30 করেছে, তাহলে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। চলো দেখা যাক ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়। তাহলে লেখো এখন দীপুর কাগজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দ্বিগুণ করেছে, দৈর্ঘ্য আগে কত ছিল 15 ছিল, তাহলে এখন কত হবে 15-র সাথে 2 গুণ করতে হবে যেহেতু দ্বিগুণ দ্বিগুণ করেছে, তাহলে 15 দুগুণে কত 30 সেমি। আবার লিখবে দীপুর কাগজের প্রস্থ, প্রস্থটা একই রেখে দিয়েছে মানে 8 সেন্টিমিটার ছিল এখন 8 সেন্টিমিটার আছে। অতএব এখন দীপুর কাগজের ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 30-এর সাথে 8 গুণ করতে হবে, এত কি হবে বর্গ সেমি হবে। এবারে দেখো দীপুর আগে কাগজটার ক্ষেত্রফল কত ছিল 120 বর্গ সেন্টিমিটার, এখন হয়েছে 240 বর্গ সেন্টিমিটার, মানে যখন দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়েছে তাহলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয়েছে দেখো 120 দ্বিগুণ 240, তাহলে লিখবে এক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখো এবারে বিদ্যার কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ যদি দ্বিগুণ করতো মানে দৈর্ঘ্যটা 15 সেন্টিমিটার রেখে দিয়েছে, প্রস্থটা দ্বিগুণ করেছে মানে 16 করেছে, তাহলে কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে লিখে ফেলো এখন দীপুর কাগজের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা তো একই রেখেছে। আর এখন দীপুর কাগজের প্রস্থ কত, প্রস্থটা দ্বিগুণ করেছে মানে 8 ছিল দ্বিগুণ করেছে মানে 8কে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হবে কত 16 সেন্টিমিটার। অতএব এখন দীপুর কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে 15 গুণ 16। দেখো এটা গুণ করো তোমরা, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 240 বর্গ সেমি। এবারে দেখো প্রথমে ক্ষেত্রফল কত ছিল 120 বর্গ সেন্টিমিটার,
এখন ক্ষেত্রফল কত হয়েছে? 240 বর্গমিটার। তার মানে প্রস্থ দ্বিগুণ করলে কি হচ্ছে? ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এবারে লেখো, অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখো সিদ্ধাকে কি বলছে? সিদ্ধাকে বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে? 1 নম্বর মানে এইটার যে ক্ষেত্রফলটা আমরা বার করেছিলাম। তাহলে লেখো, দীপু তার দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করছে। তাহলে লেখো, এখন এখন দীপুর কাগজের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য তাহলে 15 ছিল, দ্বিগুণ করলে 30 হবে, 30 সেমি। এখন দীপুর কাগজের প্রস্থ, প্রস্থ সমান কত হবে? 8 ছিল, 8-এর সাথে 2 গুণ করলে কত হবে? 16 সেন্টিমিটার। অতএব এখন দীপুর কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 30-এর সাথে 16 গুণ হবে। এবারে ভালো করে দেখো, অঙ্কে অঙ্কে বলেছে এই যে ক্ষেত্রফলটা হলো এটা 1 নম্বর চিত্রে, দেখো 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে? তাহলে 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত ছিল আমাদের? দেখো 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল ছিল, দেখো 240 বর্গ সেন্টিমিটার, তাই তো? তাহলে 240-এর ডবল দেখো 480, মানে দ্বিগুণ। তাহলে এখানে লিখবে এক্ষেত্রে 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ বৃদ্ধি পাবে। এবারে পরের অংশে দেখো, এবার ডিটটা দেখো কি বলছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো? তাহলে লেখো, এখন দীপুর ছবির কাগজের দৈর্ঘ্য অর্ধেক করেছে, আগে কত ছিল? 15 ছিল, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করতে হবে, এইভাবে রেখে দাও। এখন দীপুর ছবির কাগজের প্রস্থ অর্ধেক করেছে, তাহলে প্রস্থ সমান কত হবে? তাহলে এখানে দেখো, প্রস্থ অর্ধেক বলেছিল, তাহলে প্রস্থ কত হবে? 8 ছিল, তার অর্ধেক 4 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কি হচ্ছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 15/2 গুণ হচ্ছে কত? 4। এটাকে কাটাকাটি করলে কত হয়? 30 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হচ্ছে? আগে ছিল 120 বর্গ সেন্টিমিটার, তাহলে এখন হয়েছে 30 বর্গ সেন্টিমিটার, মানে 1/4 অংশ কমে গেছে। দেখো ক্ষেত্রফল এক চতুর্থাংশ হবে। দেখো এবারে আমরা করব 7-এর দাগের অঙ্কটা। দেখো 7-এর দাগের অঙ্কে কি বলছে? আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর দৈর্ঘ্য অর্ধেক করা হয়। দেখো এখানে বলেছে 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কেটেছে, তাই তো? তাহলে একটা বর্গক্ষেত্রাকার কাগজে যা পরিবর্তন হবে 3টে বর্গক্ষেত্রাকার কাগজেও সেই একই রকম পরিবর্তন হবে যদি আমরা তাদের দৈর্ঘ্য দ্বিগুণ করি। দেখো এখানে ধরে নাও, মনে করি প্রত্যেক বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান এ। অতএব প্রত্যেক বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কোয়ার, তাই তো? বাহুর স্কোয়ার মানে এর স্কোয়ার
এত কি হবে, বর্গ একক হবে, এইটা একক ধরে নাও। এবারে যদি প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কি বলেছে দ্বিগুণ করা হয়, এর দাগে বলেছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তার মানে দৈর্ঘ্য আগে এ ছিল, এখন দ্বিগুণ করলে তাহলে দৈর্ঘ্য কি হবে, এখন 2a হবে। তাহলে লেখো এখন এখন কাগজগুলির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কি হবে, 2a। অতএব এখন কাগজগুলির ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্যের স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার সমান কি হবে, 2a স্কোয়ার, মানে কি হবে 4a স্কোয়ার। তাহলে আগে আমার ক্ষেত্রফল কত ছিল, এ স্কোয়ার, এখন হয়েছে দেখো 4a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে, আগের ক্ষেত্রফলের তুলনায় এখন ক্ষেত্রফল 4 গুণ বেড়ে গেছে। তাহলে দেখো অতএব ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। দেখো বিদ্যাগেরটা এবার কি বলেছে দেখো, দেখো বিদ্যাগেরটা বলছে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, এখন কাগজগুলির দৈর্ঘ্য সমান কত হবে, অর্ধেক করা হবে, তার মানে দৈর্ঘ্য আগে ছিল এ, এখন অর্ধেক করলে কি হবে, a/2 হবে। এত কি হবে বলো, একক হবে। অতএব এখন কাগজগুলির ক্ষেত্রফল কত হবে বলো, মানে বাহু স্কোয়ার হয়, তাই তো, এটা বাহু স্কোয়ার করলে ভালো। তাহলে বাহু স্কোয়ার সমান কি হবে, a/2 এর হোল স্কোয়ার, মানে কত হবে, a²/4 সমান, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার গুণ 1/4। দেখো আগে ক্ষেত্রফল ছিল কত, a স্কোয়ার ছিল, এখন ক্ষেত্রফল কত হয়েছে, 1/4 গুণ, আগের ক্ষেত্রফলের সাথে 1/4 গুণ, তাহলে ক্ষেত্রফল, এবারে অতএব দিয়ে লিখবে, অতএব ক্ষেত্রফল 1/4 বৃদ্ধি পাবে। দেখো পরের দাগের অঙ্ক 8-এরটা কি আছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.2 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপে দুটো এবারে জানলা আছে। এবারে এই এ বি সি ডি এই চারটে আমাদের এর থেকে এটা তথ্য দিয়ে দিয়েছে, এই তথ্য থেকে আমাদের চারটে কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তরগুলো আমাদের এক এক করে বার করতে হবে। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, এর দাগে কি আছে, বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে হিসাব করে, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি। তাহলে আগে আমরা ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফলটা বার করব, তারপরে আমরা ওই মেঝেটা সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত টাকা খরচ পড়ে সেটা বার করব। তাহলে দেখো অঙ্কে দেখো তোমরা ক্লাব ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ কি দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা ক্লাব ঘরটির মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লেখো ক্লাব ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে দেখো, 7.2 মিটার। ক্লাব ঘরের প্রস্থ সমান কত দেওয়া আছে দেখো, 5.5 মিটার। অতএব ক্লাব ঘরের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে 7.2 গুণ 5.5। এবার এটাকে গুণ করো, দেখো এইটার সাথে এটা গুণ করলে তাহলে কি হচ্ছে, 39.39.6, এত কি হবে বর্গ মিটার। দেখো তাহলে এখানে এর দাগের এই অঙ্কটায় আমার দুটো উত্তর চেয়েছে। 1 নম্বর উত্তর কি চেয়েছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত, সেটা আমরা পেয়েছি। এবারে চেয়েছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় 62 টাকা, তাহলে পুরো মেঝেটা সিমেন্ট করতে কত খরচ পড়বে। দেখো এখানে তাহলে লিখবে 1 বর্গ মিটারে খরচ হয় সমান কত, 62 টাকা। তাহলে মেঝেটার ক্ষেত্রফল এত, তাহলে 39.6 বর্গ মিটারে খরচ হয় কত, তাহলে 1-এর থেকে 39 বেশি, তার মানে এটার সাথে কি হবে, গুণ হবে, 62 গুণিতক 39.6। এবার এটা গুণ করে ফেলো,
তাহলে দেখো এটা গুণ করলে কি হবে, 2455, 2455.20 এত টাকা। দেখো এবারে বিদ্যাগেরটা দেখো কি বলছে, বিদ্যাগেরটা বলছে দরজা ও জানলা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আগে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল বার করো, তারপরে দরজার ক্ষেত্রফল বার করবো, তারপরে জানলার ক্ষেত্রফল বার করবো। তাহলে লেখো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সমান, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবারে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত জানি, 7.2 মিটার। দেখো বইয়ে দেখো দৈর্ঘ্যের মান কি দেওয়া আছে, 7.2 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, 5.5 মিটার। আর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেখো দেওয়া আছে 4.2 মিটার। এবারে এই দুটোকে যোগ করো, 5, 6, 7, আর 5 আর 7 কত, 12। তাহলে এগুলো সবগুলো গুণ করো এবারে। দেখো এটা গুণ করলে হবে 106.68, এত কি হবে বলো, বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটার, বর্গ কথাটা। এবারে একটি দরজা বলেছে আর দুটো জানলা বলেছে, তাহলে একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল। তাহলে একটি দরজার ক্ষেত্রফল মানে কি, দরজার দৈর্ঘ্য যা দেওয়া আছে, দেখো দরজার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া বলেছে, মানে দরজাটা হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার আর প্রস্থ হয়ে যাবে 1.8 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ 1.8 মিটার। এটাকে গুণ করে দাও, 3 18 54। তাহলে এত কি হবে, বর্গমিটার। এবারে একটি জানলার, দুটো জানলা আছে, দেখো বইয়ে দেখো ভালো করে দেখো, এখানে দেখো বলে দিয়েছে দুটি জানলা আছে, তাই না? তাহলে একটা জানলার দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, তাহলে একটি জানলার ক্ষেত্রফল কি হবে, এইটার সাথে এইটা গুণ করলে একটা জানলার ক্ষেত্রফল পাবো, তার সাথে 2 গুণ করলে দুটো জানলার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাই লেখো একটি জানালার ক্ষেত্রফল, 2.25 গুণ 1.8, এটা গুণ করে ফেলো। তাহলে এটা গুণ করলে কি হবে, 4.05, এত কি হবে, বর্গ মিটার। তাহলে একটা জানলার ক্ষেত্রফল এইটা, তাহলে দুটো জানলার ক্ষেত্রফল কি হবে, অতএব দুটি জানালার ক্ষেত্রফল সমান, এর সাথে 2 গুণ করতে হবে, 5 2 10 0, হাতে থাকলো 1, 4 2 8, দুটোর পরে দশমিক, তাহলে এত বর্গ মিটার। এবারে দেখো আমার অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে দরজা ও জানলা বাদ দিয়ে ভিতরে চার দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা যা পেয়েছি এইটা, সেইটা থেকেই দরজার ক্ষেত্রফল আর দুটো জানলার ক্ষেত্রফল বাদ দিতে হবে। লেখো অতএব দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে, দেখো 106.68 বিয়োগ 4.0, না 4.0 না, 5.4 যুক্ত 8.10। এবারে এই দুটোকে যোগ করে ফেলো, এটা যোগ করলে হবে 13.50, আর এটা থেকে এটা বিয়োগ করো, 8 বসে যাবে, 5 1 6, 3 3 6, আর 1 9 10, এত কি হবে, বর্গমিটার। হয়ে গেল 8-এর বিদ্যাগের অঙ্কটা। দেখো তারপরে সিদ্ধাগেরটা কি বলেছে দেখো, এবারে সিদ্ধাগে বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কি হবে, মেজের ক্ষেত্রফল যা হবে ছাদের ক্ষেত্রফলও তাই হবে। আমরা আগে বার করেছি মেজের ক্ষেত্রফল, দেখো মেজের ক্ষেত্রফল আগে বার করেছি। তাহলে এবারে লিখবো, সিদ্ধাগ দিয়ে লেখো
ঘরের ছাদের ক্ষেত্রফল সমান কি হবে? সমান মেঝের ক্ষেত্রফল। সমান কত বেরিয়েছিল মেঝের ক্ষেত্রফল? দেখো 39.6। এটা সমান কি হবে? 39.6 বর্গ মিটার। হয়ে গেল সিদ্ধাগের অঙ্কটা। দেখো এবারে শেষ অঙ্ক 8-এর দাগে। 8-এর দাগেরও শেষ, কোষে দেখিরও শেষ। দেখো ডির দাগের অঙ্কটা কি বলছে? প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরে চারদিকে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরে চারদিকের দেওয়াল ও ছাদ চুনকাম করতে, চুনকাম অর্থাৎ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে লেখো এখানে দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা বার করেছি আগে। দেখো দেখো এখানে আগের অঙ্কটায় বার করেছি দরজা ও জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত? 93.18 বর্গমিটার। তাহলে লেখো দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত? 93.18 বর্গ মিটার। আর ছাদের ক্ষেত্রফল কত? এক্ষুনি বার করেছি। লেখো এবং ছাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে? দেখো বেরিয়েছে, দেখো ছাদের ক্ষেত্রফল সমান 39.6 বর্গমিটার। দেখো 39.6 বর্গমিটার। অতএব মোট ক্ষেত্রফল এখন কি হবে? দুটো যোগ করো, 93.18 যোগ 39.6 যোগ করে ফেলো। তাহলে এটা যোগ করলে কত হবে? 132.24 বর্গ মিটার। এবারে বলেছে তাহলে প্রতি বর্গ মিটারে চুনকাম করতে 12 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? তাহলে লেখো 1 বর্গ মিটারে খরচ হয় 12 টাকা। প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে। 1 বর্গ মিটারে চুনকাম করতে খরচ হয় সমান কত? 12 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? 132.24 বর্গ মিটারে চুনকাম করতে খরচ হয় সমান, তাহলে এটার সাথে গুণ হবে, গুণ 12 করে ফেলো গুণটা। দেখো এটা যোগটা 132.78 হবে। তাহলে এটা দেখো গুণ করলে হয় 1593.36 এত কি হবে? টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদ দিয়ে ঘরের ভিতরে চার দেওয়ালের ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ হবে? 1593.36 টাকা। ব্যাস হয়ে গেল তাহলে। কষে দেখি 1.1-এর সবগুলো।